আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনা ইস্যুতে আপনার প্রথম যে বক্তব্য ছিল সেই বক্তব্যে আপনাকে ফিরতে হবে, যেটা 14ই ফেব্রুয়ারি আপনি সারা বিশ্বের সামনে ক্যামেরার সামনে বলে দিয়েছিলেন যে মোদি বাংলাদেশ ইস্যুটা দেখবে, কারণ 100 বছরের বেশি সময় ধরে তারা মানে এই সন্ত্রাসবাদের সঙ্গে লড়ে যাচ্ছে। মানে সেই বক্তব্যে আপনাকে ফিরতে হবে, আর যতক্ষণ না পর্যন্ত আপনি তো ওই ট্রেড ডিল টানছে, রাবারের মতো টানছে, গার্ডার টানছে 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 টানছে, এক সময় ছিঁড়ে যাবে, এরকম অবস্থা হবে। কিন্তু এখনই ট্রেড ডিল এখনই হবে না। তাই ইউএস প্রেসিডেন্ট নিচে আসছেন, ডেট এখনো ঠিক হয়নি। মার্কো রুবিও, আমি তো বলেছিলাম মার্কো রুবিও সামনে মাসে আসবে। মার্কো রুবিও আসছে, এসে ডেট ফেট হয়তো ঠিক হবে। ডেট ঠিক হলে তখন হয়তো একটা বাংলাদেশ সম্পর্কে একটা বড় রকমের সিদ্ধান্ত কিছু হবে, ইউএস এর থেকে একটা সিদ্ধান্ত আসবে। তবে বাংলাদেশের ব্যাপারে এখনো পর্যন্ত কালকে রণধীর জয়সওয়াল পরিষ্কার ইনক্লুসিভনেস ভারতবর্ষ এখনো চায় এবং ভবিষ্যতেও চাইবে। ইনক্লুসিভনেস কি? ইনক্লুসিভনেস হচ্ছে সমগ্র দলের, রাজনৈতিক দলের ওখানে মানে উপস্থিতি এবং তাদের কার্যক্রম চলতে থাকবে, অবিরাম নিয়মিত কার্যক্রম চলতে থাকবে, সেখানে কোনো বাধা দেওয়া যাবে না। তারপর ভোট হোক না, ভোট হলে আমার তো মনে হয় মাসখানেকের মধ্যে শেখ হাসিনা ঢুকে যাবেন, মাসখানেকের মধ্যে। এখন ব্যাপারটা হচ্ছে যে খুব যৌক্তিক ভাবে দীপ্তিবান্দা বলেছেন যে দু দেশের সম্পর্ক ওই শুধু বিদ্বেষ দিয়ে হবে না। বিদ্বেষ যদি মেটাতে হয় তাহলে পরে আসুন আমরা শিক্ষা দিয়ে মেটাই, আমরা স্বাস্থ্য দিয়ে মেটাই, আমরা শিল্প দিয়ে মেটাই। এই যে সমান অধিকারের কথা আপনারা বলছেন, সমান মর্যাদার কথা বলছেন, নিজেদের মর্যাদাকে সেই জায়গায় তুলে নিয়ে যেতে হবে। অনেক ছোট, ইসরায়েলের মতো ছোট দেশ, তার পাশের শত্রু একদম বেষ্টিত হয়ে রয়েছে, ওর মধ্যেও কিন্তু তারা টিকে রয়েছে। কি করে টিকে রয়েছে? তারা নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করেছে। বাংলাদেশ এত বছরেও কিন্তু ওই ইলিশ ছাড়া, ইলিশের বাইরে আর বেরোতে পারেনি। অথচ সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে, যে ক্ষেত্রগুলো দীপাঞ্জন দা উল্লেখ করলেন, আমি উল্লেখ করলাম, এই সম্ভাবনাগুলো কিন্তু খতিয়ে দেখলে বা বিচার বিশ্লেষণ করে যদি সরকার এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে অবিলম্বে কিন্তু বাংলাদেশের অর্থনীতির ওপরে কিন্তু এটা একটা ব্যাপক প্রভাব ফেলবে। এবং এই ট্রেড ডেফিসিট যা বলছেন, শুধু ট্রেড ডেফিসিট শুধু ভারতের সঙ্গে কমবে না, দেখবেন বিদেশের সঙ্গেও কমছে। এই দই বিদেশেও যাবে, এই কাঁচাগোল্লা বিদেশেও যাবে, এই তাঁতের শাড়ি বিদেশেই যাবে, এই আপনার নকশি কাঁথা, এত নাম তার, ঢাকা বা বাংলাদেশের নকশি কাঁথা, তার মার্কেটিং কোথায়? আচ্ছা, রাষ্ট্রদূত যদি খেজুর বিক্রি করতে বলেন নামেন রাস্তায় বা কোন একটা তার অ্যাম্বাসিতে এ মারফত, বার্তা মারফত, তাহলে পরে ভারতবর্ষের সরকার সেই বাংলাদেশ সরকার সেদিকে নজরটা দেয় না কেন? এতদিন ধরে দেয়নি কেন? শুধু ইলিশ রপ্তানি ভিত্তিক তো হয় না, একটা দেশ বেঁচে থাকতে পারে না। ভারতবর্ষ পিন টু এলিফ্যান্ট তৈরি করে, একটা সূচও যেমন হয়, আবার বড় বড় আপনার মিশনারি তো তৈরি হয়। ট্রেড ডেফিসিটটা আপনার কমবে কি করে বলুন তো আপনি? তাহলে এক করতে হয় কি, ট্রেড কার্টেল করে দাও। তুমি 3 মিলিয়নে তুমি পাঠাচ্ছ, ঠিক আছে, তুমি আমার থেকে 3 মিলিয়নের বেশি তুমি মাল নিও না, তুমি চাল ডাল তেল নুন গম তুমি নিও না, ট্রেড ডেফিসিট থাকবে না। আমরা যে টপিকে আমরা যে ঢুকেছিলাম সেটা হচ্ছে দিল্লি ও ঢাকা কে কার উপরে নির্ভরশীল। এই টপিকটা
থেকে কিন্তু আমরা একটুখানি সরে গিয়েছি আমার মনে হচ্ছে। মুনাফেকদের চরিত্র গিরগিটিকেও হার মানায়। গিরগিটি তো ন্যাচারাল পায় তার নিরাপত্তার জন্য। গিরগিটি সম্পর্কে আমার গবেষণা আছে। আমি প্রখ্যাত এক কবির লেখা পড়ে সেখানে বুঝতে পেরেছিলাম, এই ভারত উপমহাদেশের প্রখ্যাত কবি, নামটা ভুলে গেছি, তার ওই গিরগিটি নিয়ে কবিতা পড়তে গিয়ে প্রথমে গিরগিটি সম্পর্কে আমার খারাপ ধারণা ছিল। পরে জানলাম যে না, সে তার জীবনের নিরাপত্তার জন্য সে রং বদলায়, সে কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে রং বদলায় না। কিন্তু এই জামাতিরা, এরা কিন্তু গিরগিটি না, এরা হচ্ছে ভয়ঙ্কর গিরগিটি, যারা মানুষের, সমাজের, রাষ্ট্রের, দর্শনের, ধর্মের, চিন্তার, চেতনার, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষতি করার জন্য তারা রং বদলায়। এরা কখনো দেখেন যে ড্রেসটা পরে এই আমাদের মোনামি ম্যাডাম নাকি মনিকা ম্যাডাম, তিনি যে ড্রেসে আসছেন, এটা যদি কোনো ছাত্রলীগের নেত্রী বা ছাত্রলীগ করা কোনো বা আওয়ামী লীগের কোনো শিক্ষিকা এইভাবে ড্রেস থাকতেন, তাহলে বলতেন চি 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 চি, এটা কোনো শিক্ষকের ড্রেস হলো? এগুলো তারা বলতো এতক্ষণ। জামাতেরা, শাহবাগে যখন আমরা গণজাগরণ মঞ্চে মুক্তিযুদ্ধের বিরোধীদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তখন আমাদের পাশে যখন নারীরা থাকতো সেটা ছিল হারাম। কিন্তু জামাতের সাথে, শিবিরের সাথে যখন বসে রাতে, সেটা হলো আরাম। তারা রাতের একটা মিছিল বের করলে আর সমস্যা নাই, কিন্তু আমরা দিনের 12টায় থাকলেও দেখতাম সমালোচনা করতো, কত বৃষ্টি বৃষ্টি কথা বলতো। তো জামাতের সবকিছুই জায়েজ। তারা মোনামি ম্যাডামকে তারা সুটেড বুটেড রাখতে পারে, কখনো তারা বোরকার ভিতরেও রাখতে পারে তাদের লোকদের, কখনো তারা নগ্নও রাখতে পারে, তাদের সকল কিছুই জায়েজ। তারা যে কোনো পোশাকে, বিনা পোশাকে, যে কোনো সুরতে, অর্থাৎ শয়তানের যত সুরত আছে তার সে একটা সুরত বেশি আছে এই জামাতের, তার সে একটা বেশি হলেও আছে এই জামাতের। এরা এক এক সময় এক এক সুরতে আসবে। এরা কখনো দেখবেন বিএনপির সুরতে আসবে, এমনকি তারা কখনো আওয়ামী লীগের সুরতে চলে আসে। আপনি দেখেছেন এই সাদিক কায়েম কে? এই সাদিক কায়েম আসলে কে? নীলক্ষেতের যে, এটা তো সাদিক কায়েম না, নীলক্ষেত কায়েম করছে। নীলক্ষেতের ছাপ্পা কায়েম এরা কারা? এরা যে কোনো সুরত নিতে পারে, এরা ইহুদির সুরতেও আসতে পারে, কোনো সন্দেহ নাই। এরা হিন্দুর সুরতে আসতে পারে, কৃষ্ণনন্দীকে দিয়ে আসছে। এরা শুধু এখন প্রকাশ্যে একজন ইহুদির সুরতে আসা বাদ আছে, এই একটা চরিত্র এখন বাদ আছে, এটাও ভবিষ্যতে দেখবেন। এবং সেই ইহুদির সুরতে আসার পরে ওইটাও যখন তারা ধরা পড়ে যাবে, তখন তারা শয়তানের সুরতে আসবে। ওটা তো আপনি ধরতে পারবেন না, আমি ধরতে পারবো না। ওটা তো একরকম ফেরেশতারা ছাড়া আর কেউ ধরতে পারবে না। জামাতারা এটা করবে, এছাড়া তাদের উপায় নাই। কারণ তারা 71-এ যে আকাম কুকাম করেছে, তারা কখনো মোনামি ম্যাডাম, কখনো মেজর আখতারুজ্জামানের সুরতে আসবে, আপনি দেখেছেন, কখনো কর্নেল উলির সুরতে আসবে। এদের সুরতের অভাব নাই। আপনি দেখেন, এই মেজর আখতারুজ্জামান আমার সাথে লাইভে এসে বলেছিলেন প্রবাস দর্পণে যে জিয়াউর রহমানকে, তিনি বলেছেন এইভাবে যে শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে হত্যা করেছে জামাতিরা। তিনি বলেছেন আমার সাথে লাইভে এসে। সেই লোকটা এখন জামাত করে। কি বুঝলেন? মানে জামাতের সুরত বুঝতে পারছেন তো? কর্নেল ওলি জামাতের সুরত 71 সালেই ছিল। মেজর আখতারুজ্জামান বিএনপিতে চেয়ারপারসনের উপদেষ্টার সুরতে ছিল। এরা দেখবেন মক্কার খাদেমের সুরতেও আসতে পারে, কোনো সন্দেহ। এরা কখনো দেখবেন আরেক শয়তান আছে দেখবেন, সেটা আবার হলো লালনের সুরতে আসে, পিছনে দেবী সরস্বতীর ছবি রাখে ফ্রড মাজার, সে দেখবেন চিন্ময় কৃষ্ণ দাসকে যখন জড়িয়ে ধরে তারপরের দিনে জেলে যায়। এদের সুরতের অভাব নাই। এরা কখনো আনু মোহাম্মদের সুরতে আসবে, এরা কখনো দৃক শহীদুলের সুরতে আসবে। আপনি দেখেন, এরা একদিকে দৃক শহীদুল যায় গাজায় মুসলমানদের রক্ষা করতে, আবার এখান থেকে রজার রহমান ওরফে খলিলুর রহমান, কেউ কেউ তাকে ব্লেজার রহমান বলে, কেউ কেউ তাকে রেজার রহমান বলে, এখন তো পররাষ্ট্রমন্ত্রী, তিনি আবার সজ্ঞানে গাজা সৈন্য পাঠাতে চান। তো এই যে যে এদের সুরত নিয়ে তো আপনি, এরা শুধু ওই যে ইসলামের পরিভাষায় যদি বলি, ইসলামের পরিভাষায় শয়তান নাকি শুধু আল্লাহর সুরত নাকি শয়তান ধরতে পারে, নবী রাসূলের সুরত ধরতে পারে না। এই জামাত এরা নবী রাসূলের সুরতও ধরবে, এরা এত বড় শয়তান। তাই এরা কখনো শহীদ মিনারে যাবে, কখনো এরপরে দেখবেন এরা কোথায় যাবে জানেন? স্মৃতিসৌধে যাবে। আবার গিয়ে তখন কি বলবে জানেন? এটা তো আমি এসেছি দোয়া দরুদ করতে, আমি তখন বিরোধী দল হিসেবে আসিনি, ওটাও তখন বলবে না। এদের সুরতের কোনো অভাব নাই। এরা কখনো কাবুলের সুরতে, এরা কখনো লাহোরের সুরতে, এদের আবার দেখবেন রোহিঙ্গাদের সুরতে আসবে। সুরতের অভাব নাই, তবে জনগণ কিন্তু বুঝে ফেলেছে। জনগণ এদের চরিত্র এবার যারা বুঝার বাকি ছিল তারা বুঝে ফেলেছে। এরা নিজের খুব চালাক মনে করতেছে, কিন্তু এরা যে এই আবার দেখেন, অধ্যাপক নাম লেখে অধ্যাপক গোলাম আজম ছিল 3 বছর লেকচারার, এরা সেটাকে আবার সেখানে গিয়ে স্লোগান দিয়েছে, তারা কত বড় বদমাইশ, সে নাকি ভাষা সৈনিক। এরকম হাস্যকর কথা শুনলে শয়তানও হাসবে, মানে পুরান ঢাকার ঘোড়ারা হাসবে না, শয়তানও হাসবে, গোয়ে বলছে হাসবে যে এরা এত মিথ্যা কথা বলতে পারে। তো জামাতের এই সুরত প্রকাশ হওয়া দরকার ছিল,
এবং হয়েছে, এটা আমাদের জন্য ভালো হয়েছে, এই দেশের জন্য ভালো হয়েছে, এটা উচিত ছিল। এরা দেখেন, এরা এই শহীদ মিনারে যাওয়ার আগে বলেছে যে ফুল দেওয়া হারাম, কুফরি, শিরক। এখন নিজেরাই তা করে। আর যখন আপনি ছাই দিয়া ধরবেন, তখন বলবো আমি বিরোধী দল হিসেবে গেছি। ওই যে এখন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আছে, তারপর জামালপুরের গল্পটা না বললেই হয় না। আমাকে ক্ষমা করবেন যদি ভাষার কিছু ত্রুটি হয়। আমাদের জামালপুর একটা গল্প আছে, এটা অনেক ওয়াজে নিয়ে আছে, যে পীর সাহেব গিয়েছিলেন, মৌলভী সাহেব গিয়েছিলেন ওয়াজ করতে, বলেছিলেন পশ্চিম দিকে পেশাব করতে মানা। তা আগেকার দিনে তো বাড়ির আড়া তো বুঝেন, আড়া জঙ্গল, তো আড়া জঙ্গলের মধ্যে তো মৌলভী সাহেব পেশাব করতে গেছে, তো বাড়ির পিছনে যারা থাকে মহিলারা তো ঘরে থাকে, তারা দেখে ফেলেছে যে মৌলভী সাহেব পশ্চিম দিকে পেশাব করতেছে। পরে দাওয়াত খাওয়ার সময় বলে ফেলছে, হুজুর পশ্চিম দিক থেকে পেশাব করতে মানা, আপনি তো পশ্চিম দিকেই মুতলেন। তখন বলল যে তোমরা এটা বুঝবা না, আমারটা তখন বাম দিকে উত্তর দক্ষিণ দিকে ঘুরাই নিছিলাম। তো এরকম ফতোয়া এই নাজিল করবে এই 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 জামাতিরা, কারণ এদের উপরে সূরায়ে মগি, সূরায়ে বগি, সূরায়ে ঠগি নাজিল হয়। কোরআন শরীফের 14টা হইল 114টা সূরা, আর জামাতের মওদুদের সূরা হইল 117টা। ওই 14টার পরে সূরায়ে মগি, সূরায়ে বগি, সূরায়ে ঠগি, এগুলো তারা দিয়ে আমাদের। তারেক রহমান শহীদ মিনারে গিয়ে মোনাজাত করলেন, দোয়া করলেন। শহীদ মিনারকে ঘিরে মৌলবাদীদের যথেষ্ট চুলকানি আছে। তারা সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারির সেই সংগ্রামের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা মিলে যে শহীদ মিনার করেছিল, সেটাকে নিয়ে তাদের বিভিন্ন রকমের অপপ্রচার তারা চালিয়েছে, ভেঙেও দিয়েছে কয়েকবার, কিন্তু আবার আমরা করেছিলাম। তারা প্রচার করেছে শহীদ মিনার বানানো মানে হচ্ছে শহীদদেরকে পূজা করা। এটা বেদাতি কাজ, এটা শিরকি কাজ। কিন্তু আমরা বাঙালিরা বারবার আমাদের সংস্কৃতি, আমাদের আন্দোলন, আমাদের ভাষা সংগ্রাম, আমাদের স্বকীয়তাকে তুলে ধরার জন্য এবং আমাদের ধর্ম বিশ্বাসের সাথে ব্যালেন্স করার সংগ্রামে আমরা জয়ী হয়েছি। আমরা বুঝিয়েছি শহীদ মিনারে গিয়ে ফুল দিলে শিরক হয় না, বেদাতি কাজ হয় না। তারা বিভিন্নভাবে ওই যে বলে না, রিডিং দ্য ডটেড লাইন, লিটারাল ইন্টারপ্রিটেশন করেছে ধর্মের। মাজারে গিয়ে যারা আউলিয়া আছেন, আল্লাহর ওলি, তাদের প্রতি সম্মান দিলে শিরক হয়ে যায়। কিন্তু তারা আবার ধর্ম ব্যবসা ঠিকই টিকিয়ে রাখে। আমাদের বাংলায় যারা সাহিত্য, শিল্প, সংস্কৃতি, সঙ্গীত নিয়ে সংগ্রাম করেছেন, তাদেরকে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। আব্বাস উদ্দিন, সোহরাব হোসেন, লতিফ সাহেব, এছাড়া ফেরদৌসী রহমান, ফেরদৌসী মজুমদার, যারাই কিনা এই সাহিত্যকে এগিয়ে নিয়েছেন বিভিন্নভাবে, সঙ্গীতকে নিয়েছেন, জয়ী রায়হান, রাজ্জাক, নায়করাজ, তারা সব সময় বুঝিয়েছেন আমরা মুসলমান, আমরা বাঙালি, বাংলা আমাদের পরিচয়। এর সাথে আমাদের সংস্কৃতির সাথে ইসলামের কোনো সংঘাত তো থাকতেই পারে না, বরঞ্চ আমরা বাঙালি মুসলিম, আমাদের একটা স্বকীয়তা আছে। কিন্তু যদি সামহাও ওদের ইন্টারপ্রিটেশনের কাছে, ও যে তাদের লিটারাল ইন্টারপ্রিটেশনের কাছে আমরা মাথা নত করি, তাহলে তাদেরকে প্রশ্রয় দেয়া হয়। আমাদের এই শহীদ মিনারে আমরা ফুল দেই, আমরা বিভিন্ন রকম ছবি আঁকি, আমরা সেখানে গান গাই, আমাদের সাহিত্যের, আমাদের ভাষার সেখানে জয় জয় গান হয়। সেখানে সকল ধর্মের মানুষ একত্র হয়ে, বিশ্বাসী অবিশ্বাসী যাই বলুন, আমাদের স্বকীয়তার জয় জয় গান হয় সেখানে। কিন্তু সেটা কি আমাদের এবাদতখানা? না। শহীদদের প্রতি সম্মান দেখিয়ে তাদের জন্য দোয়া করা উচিত। হ্যাঁ, আমি একজন বিশ্বাসী হিসেবে তাই মনে করি, অবশ্যই শহীদদের জন্য দোয়া করা উচিত, যা লং ওভারডিউ। আমাদের শহীদদের জন্য দোয়া করা উচিত, সেটা মসজিদে, মন্দিরে, গির্জায়, এমনকি যারা বিশ্বাস করেন না তারা উচিত তাদের প্রতি
নীরবতা পালন করে শ্রদ্ধা দেখানো। তা না হলেও শ্রেষ্ঠ সম্মান হচ্ছে বাংলা সাহিত্যকে, সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। যেখানে আমরা বারবার বিফল হয়েছি, আমাদের ধর্মশিক্ষা প্রয়োজন আছে, কিন্তু ধর্মশিক্ষার নামে মাদ্রাসাগুলোতে বাংলা সাহিত্যকে, আমাদের বাঙালিত্বকে বারবার ছোট করে, বরঞ্চ বিশ্ব উম্মার বিকৃত অনুবাদের কারণে আমাদের বাঙালিত্বকে ছোট করা হয়েছে। আমাদের সাহিত্যকে হিন্দুয়ানি বা হিন্দু ধর্মীয় সংস্কৃতি বলে বারবার আমাদের পরিচয়কে ছোট করা হয়েছে। তাই শহীদ মিনার হওয়া উচিত আমাদের সকল ধর্মের মানুষের একটি জায়গা, যেখানে আমরা সব বাঙালিরা এক। সেটা হচ্ছে আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি। সেখানে ধর্ম টেনে আনার প্রয়োজন নেই, বরঞ্চ জাতীয়ভাবে নির্দেশনা দেওয়া উচিত যে যারা যারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যাই হন না কেন, তারা যেন নিজ নিজে এবাদতখানায়, উপাসনালয়ে শহীদদের জন্য বিশেষভাবে দোয়া অথবা প্রার্থনা করেন। কিন্তু ওই জায়গাটিকে প্রার্থনার জায়গা বানানোর কোনো অর্থ থাকতে পারে না। এতে করে বাঙালিতে বিভেদ সৃষ্টি হয় এবং যারা ধর্মকে ওই ডটেড লাইন দিয়ে লিটারাল ইন্টারপ্রিটেশন, আক্ষরিক অনুবাদ করে, তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়। দেখলেন না, ওই যে জামাতের নেতা বললেন যে উনি আসলে দায়িত্ব পালন করেছেন, উনি ওই পবিত্র দিনে উনি ওটি অ্যাভয়েড করলেন আনসার দিতে, উত্তর দিতে। অর্থাৎ তারা এটাকে এখনও ধর্মীয়গতভাবে নাজায়েজ মনে করেন, অর্থাৎ রাজনীতির জন্য নাজায়েজ কাজও ওনারা করতে প্রস্তুত আছেন। কিন্তু আমরা বলা উচিত এটা নাজায়েজ নয়, বেদাতি নয়, ধর্মের সাথে কোনো সংঘাত নেই, এটা ধর্মীয় কাজও নয়। তাই ধর্ম যদি এখানে টেনে আনা হয় জাস্ট ওদেরকে তুষ্ট করার জন্য বা ব্যালেন্স করার জন্য, ওটা কোনো আই হ্যাভ এ প্ল্যানের অংশ হতে পারে না। তাই আমি তারেক রহমানের এই কাজের সাথে একমত নই। তারেক রহমান এই ভিডিওটি দেখে থাকলে আমি আশা করব ভবিষ্যতে এটাকে সমস্ত বাঙালিদের সংস্কৃতির বহিঃপ্রকাশের স্থান হিসেবে রেখে দেওয়া এবং নির্দেশনা দেওয়া যে এটা আমাদের ধর্মের সাথে কোনো সংঘাত নেই এবং সবাই যেন শহীদদের জন্য নিজ নিজ যেসব উপাসনালয় সেখানে তাদের জন্য। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত 20শে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক পাল্টা শুল্ক, যেটাকে বলে রেসিপ্রোকাল ট্যারিফ, সেটাকে অবৈধ ঘোষণা করেছে, যা ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর একটি বড়সড় ধাক্কা। এই রায় ট্রাম্প প্রশাসনকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপে ফেলেছে। ট্রাম্প প্রশাসনের বিপদটা ঠিক কীরকম? এটা তার শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক পরাজয়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এবং বেশ কিছু নিম্ন আদালতে বিচারপতিদের নিয়োগ দেন রাষ্ট্রপতি ও সেই সব রাজ্যের গভর্নররা। এটা অনেক সময় রাজনৈতিক নিয়োগ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মোট 9 জন বিচারপতি রয়েছেন। রিপাবলিকানদের নিযুক্ত বিচারপতির সংখ্যা হলো 6, যাদের মধ্যে ট্রাম্পের নিজের আগেরবার এবং এবারে নিযুক্ত রিপাবলিকান বিচারপতি হচ্ছেন 3 জন এবং এর 6 জনের মধ্যে ট্রাম্প 3 জন এবং আর এক রিপাবলিকান রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের নিযুক্ত করা, তারা হচ্ছেন 3 জন। তার মানে মোট হলো 6 জন। আর বিরোধী ডেমোক্র্যাটদের নিযুক্ত বিচারপতি হলেন 3 জন। সুতরাং ভোটে হারের কথা ছিল না ট্রাম্পের, তবু তিনি হারলেন। কত ভোটে? 3-6 ভোটে। ট্রাম্পের দল, ট্রাম্প পেয়েছেন 3 ভোট ট্রাম্পের পক্ষে, আর 6 ভোট গেছে ট্রাম্পের বিপক্ষে। অর্থাৎ তার দলের মনোনীত বিচারপতিদের মধ্যে থেকে নিযুক্ত 3 জন বিচারপতি তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটি ট্রাম্পের জন্য অপ্রত্যাশিত পরাজয়, কারণ তার নিযুক্ত বিচারকরাই তার শুল্ক নীতি খারিজ করে দিয়েছেন। আর শুল্ক নীতি এভাবে খারিজ করার ফলে ট্রাম্পের পরাজয় হয়েছে
আমেরিকার ট্রাম্পের প্রশাসনের আর্থিক অবস্থা খারাপ হয়েছে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ তারা কিন্তু এর ফলে তাদের ভালো হয়েছে। আর এই বিভিন্ন দেশ যারা ভালো হয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ। সব থেকে ভালো যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে একটা আছে বাংলাদেশ। কেন বাংলাদেশের কিভাবে ভালো হলো সেটা পরে আসছি। দেখুন, সুপ্রিম কোর্টের 6-3 রায়ে বলা হয়েছে ট্রাম্প 1977-এর আইন দিয়ে, মানে যেখানটায় বলা হয়েছে একটা যে তার রাষ্ট্রপতির ক্ষমতা, সেই আইন দিয়ে এত বড় শুল্ক আরোপ করতে পারেন না। সে অধিকার দেশের সংবিধান তাকে দেয়নি। এর জন্যে দেশের যে কংগ্রেস রয়েছে সেই কংগ্রেসের অনুমোদন দরকার। রাজনৈতিকভাবে এটা হলো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বড় পরাজয়। বিশেষ করে তারই নিযুক্ত বিচারকদের সমর্থন না পাওয়াটা তার কাছে সত্যিই খুব বড় ব্যাপার। এবার আসি কী ধরনের অর্থনৈতিক ধাক্কা লাগলো। এটা তো রাজনৈতিক ধাক্কার কথা বললাম। আরও বড় কথা, কংগ্রেসে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যারা জিতে আসেন বিভিন্ন স্টেট থেকে তারাই কংগ্রেসে বসেন। সেই কংগ্রেসে তার কিন্তু তার দলের সংখ্যাগরিষ্ঠতা আছে, তা সত্ত্বেও তিনি হেরে গেলেন। তিনি কেন যাচ্ছেন না সেখানে, তার কারণ সেখানেও তার বিরুদ্ধে একটা বড় ব্যাপক অভিযোগ এসছে এই শুল্কের ব্যাপারে, ট্যারিফের ব্যাপারে। এবার আসি কী ধরনের অর্থনৈতিক ধাক্কা লাগলো ট্রাম্পের উপর। অতিরিক্ত শুল্ক চাপিয়ে গত কয়েক মাসে যে অতিরিক্ত অর্থ ট্রাম্পের প্রশাসন আদায় করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা অবৈধ ঘোষিত হলো। আর এই অবৈধ ঘোষিত হওয়াতে আইন মতে সেটা ফেরত দিতে হবে। ট্রাম্প প্রশাসনকে সেই টাকা ফেরত দিতে হবে। কাদেরকে ফেরত দেবেন? সে যে দেশ থেকে মাল এসছে তাদের না, আমেরিকার ব্যবসায়ীদের ফেরত দিতে হবে, যারা এই অতিরিক্ত শুল্ক দিয়ে অন্য দেশ থেকে মাল আমদানি করেছিল। ব্যবসায়ীরা এই অতিরিক্ত শুল্ক আদায় করেছিল কাদের কাছ থেকে? সাধারণ উপভোক্তাদের কাছ থেকে। তারা উপভোক্তারা অর্থাৎ কনজিউমার বাধ্য হয়েছিল বেশি দামে এসব জিনিস কিনতে। তারা মানে কনজিউমার আমেরিকার যে সাধারণ মানুষ তারা এইবার সেই টাকাটা ফেরত পাবে। এটাই হলো এই নিয়ম। এই ফেরতযোগ্য অর্থের পরিমাণ কত জানেন? মোট $130 বিলিয়ন। বিলিয়ন, 1 বিলিয়ন মানে 100 কোটি। এইবার 130-এর পরে আরও 2 শূন্য বসান, 130-এর পরে 2 শূন্য মানে $13,000 কোটি। $13,000 কোটি তাদেরকে দিতে হবে। এটা বিরাট রকমের অঙ্ক, তাই না? শুল্কের রিফান্ড নিয়ে যে জটিলতা দেখা দেবে, তা এই রিফান্ড মানুষের কাছে গেলে একটা মূল্যস্ফীতি হবে, মূল্যস্ফীতি আসতেই পারে। শুধু এই নয়, অতিরিক্ত ট্যারিফ হিসেবে যে মোটা অঙ্ক এতদিন আদায় হচ্ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল। তার মানে সেটাও আর পাবে না। তবে ট্রাম্প ধুরন্ধর, তুখোড় ব্যবসায়ী, সর্বনাশ কিছুটা আটকে দেওয়ার একটা রাস্তা তিনি পেয়ে গেছেন। সুপ্রিম কোর্টের রায় আসতে ট্রাম্প এই রায়কে দেশের অপমান বলে সমালোচনা করেছেন, আর সঙ্গে সঙ্গে নতুন 10% গ্লোবাল ট্যারিফ জারি করেছেন 1974-এর এক আইনের অধীনে। এর আগে ছিল 1977-এর এক আইনকে ব্যবহার করেছিল। এবার 1974-এর এক আইন অনুযায়ী 10% গ্লোবাল ট্যারিফ সারা দুনিয়ার সব দেশের ওপরে এই ট্যারিফটা জারি করেছেন। এই আইনে দেশের অর্থনীতি ঠিকঠাক রাখতে 5 মাস বা 150 দিনের জন্য সর্বোচ্চ 10% গ্লোবাল ট্যারিফ বা সবার জন্যে একই ট্যারিফ লাগানোর ক্ষমতা আছে প্রেসিডেন্টের। ট্রাম্প সেটাই লাগিয়েছেন। 10% শুল্ক 150 দিনের জন্য দুনিয়ার সব দেশের জন্য। তবে যাদের এগেনস্টে ওই স্যাংশন আছে, নিষেধাজ্ঞা, তাদের নয়। এছাড়া অন্যান্য আইনি পথ খুঁজে শুল্ক আবার আরোপের ব্যাকআপ প্ল্যান রয়েছে ট্রাম্পের, যাতে আয় অটুট রাখা যায়। ট্রাম্প বলেছেন
এতে তার ক্ষমতা, মানে সুপ্রিম কোর্টের এই রায়ে নাকি তার ক্ষমতা আরও বাড়বে। আইনের সেই সব ফাঁক ফোকর খুঁজে বের করতে এখন ব্যস্ত ট্রাম্প ও তার টিম। এবার আসি সুপ্রিম কোর্টের এই শুল্ক বাতিল আদেশ কি বার্তা নিয়ে এলো বাংলাদেশের জন্য, বাংলাদেশের ওপর এর কি প্রভাব পড়তে চলেছে সেই বিষয়টাই। যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো কি জানেন, বলবো বাংলাদেশের এই রায়ের ফলে বাংলাদেশের একেবারে বল্লে বল্লে অবস্থা। বল্লে বল্লে মানে কি, দুহাত তুলে নাচা, এটা হচ্ছে পাঞ্জাবের একটা পাঞ্জাবি টার্ম, এটা দুহাত তুলে নাচাকে বলে বল্লে বল্লে। সুতরাং বল্লে বল্লে কিভাবে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, শুনুন তাহলে। প্রথমত, বাংলাদেশের পোশাক রপ্তানিতে আগে 19% রেসিপ্রোকাল বা পাল্টা শুল্ক ছিল, যার এফেক্টিভ রেট ছিল 19%। এখন সেটা নেমে আসছে 10%। এতে বাংলাদেশের রপ্তানি বাড়বে, আর রেডিমেড গার্মেন্টস রপ্তানিতে অনিশ্চয়তা কমবে। বিশ্বের সব দেশ এক শুল্কের আওতায় আসার ফলে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় বাংলাদেশের জন্য সেটা ফিরে আসবে, আর সেটা আশায় ক্রেতাদের আস্থা বাড়বে বাংলাদেশের পোশাক শিল্পে। যে বাজারটা হারিয়ে গিয়েছিল সেই বাজারটা ফিরে আসার সম্ভাবনা। কিন্তু এহ বাহ্য, আগে কহ আর, এর বাইরে আরও অনেক কিছু আছে। বাংলাদেশের আসল লাভের কথাটা বলিনি, সেটা এবার বলছি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে গত 9 ফেব্রুয়ারি, মানে নির্বাচনের ঠিক 3 দিন আগে স্বাক্ষরিত হয় একটি গোপন বাণিজ্য চুক্তি। এই চুক্তিটি তৈরি হয়েছিল ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের ওপর ভিত্তি করে। 19% শুল্ক হ্রাসের 19% শুল্ক নিয়ে যাওয়ার কথা ছিল সেখানটায়। সুপ্রিম কোর্টের রায় এই চুক্তির আইনি ভিত্তি দুর্বল করে দিয়েছে। চুক্তিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক 20%-এর পরিবর্তে 19% করেছিল, এবং নির্দিষ্ট টেক্সটাইলে, যেমন মার্কিন তুলা ব্যবহার করে মার্কিন দেশ থেকে কটন নিয়ে এসে সেই কটনে যদি পোশাক তৈরি হয় তাহলে তার উপরে বলেছিল 0% শুল্ক। এর বিনিময়ে বাংলাদেশ চুক্তি করেছিল কি, এই সুবিধাটা পাওয়ার জন্যে করেছিল বেশি দামে আমেরিকা থেকে গম কিনবে, ভুট্টা কিনবে, সয়াবিন কিনবে, পোশাক শিল্পের জন্য যে তুলো সেগুলো কিনবে, বিফ কিনবে, তারপরে তো বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টস কিনবে, সমস্ত রকম কৃষি পণ্য কিনবে, এবং সেগুলো কিন্তু স্বেচ্ছায় নয়, বাধ্যতামূলকভাবে কিনতে হবে। বাড়ির পাশের দেশ ভারত থেকে যদি কম দামে কোনো তুলো পায়, কোনো জিনিস পায়, তাহলে সেগুলোও কেনা যাবে না, সেগুলোও কিনতে পারবে না। এছাড়া মোটর গাড়ির যন্ত্রপাতি, আপনারা জানেন বাংলাদেশের মোটর গাড়ির যন্ত্রপাতি বিশেষভাবে যায় দিল্লি থেকে। মোটর গাড়ির যন্ত্রপাতি, গাড়ি কেনার জন্য বাংলাদেশের বাজার, এই সবগুলো আমেরিকার উপরে নির্ভর করবে, সেইভাবে চুক্তিটা হয়েছিল। তবে সবচেয়ে সাংঘাতিক ছিল, বিনা প্রয়োজনে বাধ্যতামূলকভাবে ডলার খরচ করে 34টা বোয়িং বিমান কিনতে বাধ্য ছিল বাংলাদেশ। দরকার নেই বাংলাদেশের বিমান, বোয়িং বিমান, তবু সেটা কিনতে হবে। আর কি ছিল, চীন থেকে কিংবা অন্য দেশ থেকে যদি সস্তায় অস্ত্রশস্ত্র কেনা যায় সেটা কিনতে পারবে না, কারণ তার উপরে নিষেধাজ্ঞা ছিল। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এই চুক্তিটা একেবারে ঘেঁটে গেল, চুক্তিটাই অকার্যকর হয়ে গেল। কোর্ট বলেছে রেসিপ্রোকাল ট্যারিফ অবৈধ, আর এই অবৈধ বলায় চুক্তির যেটা ভিত্তি, যেটা ইও 14257, মানে 14,257 যে অর্ডার এবং 14,346, এই দুটো চুক্তির ভিত্তিটা নষ্ট হয়ে গেল, এবং এই চুক্তি এখন বাংলাদেশের জন্য আর বাধ্যতামূলক নয়। ফলে মহামতি ইউনূস বাংলাদেশকে যেভাবে মার্কিন স্বার্থে বেচে দিয়ে গিয়েছিলেন, ঈশ্বরের অযাচিত কৃপায় সেই বিক্রিনামা বাতিল হয়ে গেল। বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন,
গোপন বাণিজ্য চুক্তি আর বাইন্ডিং নয়, এবং বাংলাদেশের শর্ত মানতেও আর বাধ্য নয়। বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশের পক্ষে কি হলো জানেন? মেঘ না চাইতেই জল। কারণ চীনা আমদানির ওপর নিষেধাজ্ঞার শর্ত এড়ানো যাবে, ভারতের তুলো, গম, পার্টস, মোটর পার্টস নিজের পছন্দ মতো কিনতে পারবে, 37,000 কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে 34টা বোয়িং বিমান কেনার দরকার নেই, কিনতে হবে না। এই জন্যেই বলেছি সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশের একেবারে বল্লে বল্লে। কদিন আগে বাংলাদেশকে এই অবস্থায় যিনি নিয়ে গিয়ে ফেলেছেন সেই মহামতি ইউনূস বিদায় নিয়েছেন। এবার বিদায় নিল ইউনূসের দেশ বিক্রির যে গোপন চুক্তি, সেটা। একটা কথা আছে না, আল্লাহ যখন দেয় ছপ্পর ফাটিয়ে দেয়। বাংলাদেশে এখন বোধহয় আল্লাহ ছপ্পর ফাটিয়ে দেওয়ার সময় সেই আশীর্বাদ দিয়েছেন বাংলাদেশকে। এক তো ইউনূস শাসন বিদায় হলো, এলো তারেক রহমানের শাসন, আর তারপরে যে চুক্তিতে বাংলাদেশ বিক্রি হয়ে গিয়েছিল আমেরিকার কাছে, সেই চুক্তিটা সুপ্রিম কোর্টের